আমরা আন্দোলনের মালিক হতে চাই এবং আন্দোলনের মালিক হতে গিয়ে বিভেদের রাজনীতিটাকে সামনে নিয়ে আসি। একটা শূন্যতার সুযোগ নিয়ে কেউ কেউ গায়ে গিয়ে আওয়াজ তুলছে। যে মায়েরা যে সন্তানের জন্য রাস্তায় নেমে পানি দিয়েছিল, যে মায়েরা খাবার খাইয়েছিল, সেই মায়েদেরকে যেন না। প্রাইভেট ইউনিভার্সিটিকে প্রাইভেট শব্দ দিয়ে যখন বুঝি তখন একরকম ধারণা তৈরি করে। কিন্তু যদি এভাবে মনে করি যে যারা সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ছে না কিংবা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ছে না, তারা আসলে আর্থিকভাবে অনেক বেশি বোঝা টানে, তাহলে কিন্তু খুব স্বাভাবিকভাবে তাদের প্রতি আমাদের দায়িত্বটা আরো বেশি বেড়ে যায়। যে কথাটা বলছিলাম যে বিশেষ করে ডকুমেন্টারিটা দেখে মনে হচ্ছে যে তার পরিপূর্ণ ডকুমেন্টারি বলছি না, যখন এক দফা আন্দোলনের একটা চিত্র দেখানো হচ্ছে কিংবা আন্দোলনের চিত্র দেখা যাচ্ছে, সেখানে কিন্তু শিক্ষক নেটওয়ার্কের কোনো উপস্থিতি নেই। এবং এই আন্দোলনের অগ্রভাগে বিশেষ করে স্বাধীনতার সময় বাংলাদেশে একটি সংকট তৈরি হয়েছিল, যেটা আমি 2024 দেখেছি। যদিও 2018 সালের শহীদ মিনারে আমাকে বলা হয়েছিল যে আমি কেন 1971 সালের যুদ্ধে, মূলত আমার চুল যেহেতু সাদা হয়ে গেছে, ওরা নিশ্চয়ই ধরে গিয়েছে যে আমার 1971 সালে যুদ্ধে যাওয়ার অবস্থায় হচ্ছিল। 1990-এর যে আন্দোলনে আমার উপস্থিত খুবই সরব উপস্থিতি ছিল এবং সেই সময় কিন্তু আমি মানুষের আকাঙ্ক্ষা দেখেছি। কিন্তু দিনের শেষে রাজনৈতিক দলগুলো সেই আকাঙ্ক্ষাকে ধরে রাখতে না পারার একটা বড় কারণ হচ্ছে যে 1971 সালের পরবর্তীতেও একই ঘটনা ঘটেছে। 1971 সালে যারা মুক্তিযুদ্ধ করেছেন, যারা মুক্তিযোদ্ধা ছিলেন, যারা মূলত একবার সমূহ ভাগে যুদ্ধ করেছেন, তাদেরকে আসলে পিছিয়ে ফেলে দেওয়া হয়েছিল। বিশেষ করে একটি দল সব কৃতিত্ব নিতে গিয়ে সবাইকে কিন্তু একেবারে যুদ্ধের যে মূল ন্যারেটিভ তার বাইরে নিয়ে গিয়েছিল। এবং 90-এর পরেও কিন্তু আমরা একই অবস্থা দেখেছি এবং দুঃখজনক হলেও সত্য 2024-এর পরেও কিন্তু আমরা একই প্রবণতা দেখছি কিছু কিছু রাজনৈতিক দলের। এবং এই প্রক্রিয়ার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর যে ঘটনাটা ঘটছে, আন্দোলনের অংশীদারিত্ব কিংবা মালিকানা দাবি করা, যে আমি নেতৃত্ব দিয়েছি, আমি করেছি, আমি অমুকটা করেছি। এই অংশীদারিত্ব কিংবা এইভাবে একচ্ছত্রভাবে মালিকানা দাবি করাটা ফ্যাসিজমের উপাদানের পরিচয় বহন করে। এই আন্দোলন কখনো সফল হয় না এককভাবে কারো নেতৃত্ব কিংবা অংশগ্রহণের মধ্যে। আগস্টের 1 তারিখে আমার মাকে বলেছিলাম যে তুমি মনে করো তোমার ছেলেকে আল্লাহ নামে উৎসর্গ করেছো, এবং ওর পর থেকে আমার মা কিন্তু অসুস্থ হয়ে পড়েন এবং 5 তারিখ পর্যন্ত স্যালাইন ছিলেন। এবং এই কাহিনী আমি নিশ্চিত অনেক ঘরে ঘরেই আছে। আমরা কিন্তু সেই মাদেরকে না বলি, যে মায়েরা যে সন্তানের জন্য রাস্তায় নেমে পানি দিয়েছিল, যে মায়েরা খাবার খাইয়েছিল, সেই মায়েদেরকে না বলি। এবং আমাদের সংকটের জায়গাটা হচ্ছে আমরা সবাই মালিক বলতে চাই, আমরা আন্দোলনের মালিক হতে চাই এবং আন্দোলনের মালিক হতে গিয়ে বিভেদের রাজনীতিটাকে সামনে নিয়ে আসি। কোনো রাজনৈতিক দল উস্কানি দিচ্ছে, বিদ্বেষ ছড়াচ্ছে, ধর্মের নামে উন্মাদনা ছড়াচ্ছে, নারীদের প্রতি বিদ্বেষ ছড়াচ্ছে। এই বিভক্তি বিভেদ কিন্তু আন্দোলনের ফল হতে পারে না এবং যারা এটা করে তাদেরকে বন্ধু হিসেবে নিজের কাছে টানার কোনো কারণ নেই। যার ফলে এই ধরনের গণঅভ্যুত্থানের পরে শত্রু মিত্র যাচাই করাটা খুব জরুরি। এবং এখনকার সময় আরেকটা ভয়ঙ্কর ঘটনা ঘটছে। আমরা ফ্যাসিবাদের পতন দেখেছি, কিন্তু ফ্যাসিবাদের পতনের পরে যেমন স্থানীয় পর্যায়ে আমরা দেখছি যে একটা রাজনৈতিক শূন্যতা তৈরি হচ্ছে, মহাশূন্য পর্যায়ে আমরা দেখছি একটা শূন্যতার সুযোগ নিয়ে কেউ কেউ গায়ে গিয়ে আওয়াজ তুলছে এবং গায়ে গিয়ে আওয়াজ তুলে এক ধরনের বিশৃঙ্খলা, মানুষের প্রতি মানুষের বিদ্বেষ ছড়ানোর চেষ্টা হচ্ছে, যে এই চেষ্টার মধ্য দিয়ে আমরা শুধুই বিভক্ত হচ্ছি এবং এই বিভক্তির পথ নিশ্চিতভাবে ফ্যাসিবাদের ফিরে আসার পথকে উন্মুক্ত করে দিতে পারে। এই ব্যাপারে আমার দ্বিতীয় কোনো চিন্তাই নেই।